শুনছেন পডকাস্ট আর্য স্টোরিজ। আমরা রয়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পুরাণের গল্পে। এখন তো পুজোর মরশুম, তো আমরা শেষ গল্প আপনাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে গণেশ। আজ আমরা নতুন এপিসোডে শুনব আরেকটি মনোগ্রাহী গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গণেশের বিবাহ। এইবারে আপনাদের কিছু কথা এই গল্পটা শুরু করার আগে বলে রাখি। যেহেতু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পুরাণের গল্পগুলি বিশেষত শিশুদের জন্য এবং কিশোরদের জন্য, আমার কাছে একটি বিশেষ অনুরোধ এসছে। অনুরোধটা হলো এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তো গল্পগুলি লিখেছেন সাধু ভাষায়। এখনকার বেশিরভাগ বাচ্চারাই কিন্তু সাধু ভাষাতে খুব একটা সড়গড় নয়, তারা তাই জন্য সেই গল্পগুলো খুব মনোগ্রাহী হওয়া সত্ত্বেও ভাষার একটা সমস্যা তাদের কাছে বেশ বড় হয়ে দেখা দিচ্ছে। তাদের অনুরোধটা হচ্ছে এই যে যদি ওই গল্পগুলোকে একটু সরলীকরণ করে আমি যদি চলিত ভাষায় ট্রান্সফর্ম করে গল্পগুলোকে আপনাদের কাছে তুলে ধরি, তাহলে ছোটরা বেশ সেটা এনজয় করবে। তো সেই উদ্দেশ্য নিয়েই এই গল্প থেকে আমি চেষ্টা করছি যাতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্পগুলিকে আমি চলিত ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, যাতে ছোটরা তাদের অবসরে সেই গল্পগুলো শুনে বড় হয়। শুরু করছি আজকের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গণেশের বিবাহ। আবারও বলছি, গল্পটি আমরা বোঝার সুবিধার্থে আসল পুরো সাধু ভাষা থেকে আংশিকভাবে চলিত ভাষায় রূপান্তরিত করে আপনাদের সামনে নিয়ে আসছি। শুরু হচ্ছে আজকের গল্প, গণেশের বিবাহ। আগের গল্পে তোমাদেরকে বলেছি যে গণেশ কেমন যুদ্ধ করেছিলেন। এবার আজ গণেশের বিয়ে কেমন করে হয়েছিল সেটাই বলবো। সেই যুদ্ধের পর থেকে শিব গণেশকে খুব স্নেহ করেন, আর পার্বতীর তো কথাই নেই। কার্তিক যেমন শিব আর পার্বতীর ছেলে, গণেশও তাদের সেরকম ছেলে হলেন, আর তাদের কাছে তেমনই স্নেহ পেতে লাগলেন। কার্তিক আর গণেশ যখন বড় হলেন তখন একটা কথা নিয়ে দুজনের মধ্যে বড় তর্ক উপস্থিত হলো। কার্তিক বলেন, আমি আগে বিবাহ করিব। গণেশ বলেন, না, আমি আগে বিবাহ করিব। তাদের এই রকম তর্ক শুনে শিব আর পার্বতী বড়ই ভাবনায় পড়লেন। দুই ছেলেকেই তারা সমান স্নেহ করেন, এদের মধ্যে কাকে চটিয়ে কার বিয়ে যে আগে দেন। শেষে অনেক ভেবে শিব স্থির করলেন, তোমাদের মধ্যে যে আগে এই পৃথিবী প্রদক্ষিণ করিয়া অর্থাৎ তাহার চারিদিকে ঘুরিয়া আসিতে পারিবে, তাহার বিবাহই আগে দিব। এই কথা শুনে কার্তিক তখনই পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়লেন। গণেশের তো ইয়া বড় ভুঁড়ি, তা নিয়ে ছোটাছুটি করার সুবিধে নেই। তিনি ভাবলেন, তাই তো, এখন করি কি? ক্রোশখানেক যাইতে না যাইতেই আমরা হাঁপ ধরে, পৃথিবীর চারিদিক আমি কি করিয়া ঘুরিব। তা সে যাই হোক, গণেশের কিন্তু খুব বুদ্ধি ছিল। তিনি মনে মনে একটা চমৎকার যুক্তি ঠিক করলেন। স্নান টান করে এসে দুখানি আসন হাতে বাবা মায়ের কাছে এসে বললেন, বাবা, এই দুইখানি আসনে আপনারা দুজনে বসুন, আমি আপনাদের পূজা করিব। এই কথায় শিব আর পার্বতী খুব সন্তুষ্ট হলেন। দুজনে দুটো আসনে এসে বসলেন। গণেশও খুব ভক্তির সাথে তাদের পুজো করলেন। 7 বার তাঁদের চারিদিকে ঘুরলেন, তারপর জোড় হাতে তাঁদেরকে বললেন, এখন তবে আমার বিবাহ দিন। শিব কহিলেন, বাবা, আমি তো বলিয়াছি, কার্তিকের আগে যদি পৃথিবীর চারিদিক ঘুরিয়া আসিতে পারো
তবে তোমার বিবাহই আগে হইবে। এতে গণেশ বললেন, সে কি বাবা, আমি যে 7 বার পৃথিবী প্রদক্ষিণ করিলাম, তবে কেন এমন কথা বলিতেছেন? শিব বললেন, তুমি কখন পৃথিবী প্রদক্ষিণ করিলে? গণেশ বললেন, এই যে আমি আপনাদের পূজা করিয়া 7 বার আপনাদিগকে প্রদক্ষিণ করিয়াছি। বেদে আর শাস্ত্রে আছে, পিতা মাতাকে পূজা করিয়া প্রদক্ষিণ করিলে তাহাতে পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায়, ইহাতে সংশয় নাই। বেদের কথা যদি সত্য হয় তবে অবশ্য আমার পৃথিবী প্রদক্ষিণ করা হইয়াছে, সুতরাং আমার শীঘ্র বিবাহ দিন, নচেত বেদের কথা মিথ্যা হইয়া যাইবে। এই কথায় শিব তো খুব আশ্চর্য হয়ে বললেন, তাই তো বাবা, তুমি তো ঠিক কথাই বলিয়াছ। বেদে আর শাস্ত্রে যাহা আছে তাহাই তুমি করিয়াছ, সুতরাং তোমার পৃথিবী প্রদক্ষিণ করা হইয়াছে বই কি। তখনই গণেশের বিয়ের আয়োজন আরম্ভ হলো। 2 মেয়েও পাওয়া গেল, রূপে গুণে কুলে শিলে সকলের চেয়ে ভালো। তাদের নাম হলো সিদ্ধি আর বুদ্ধি। সুতরাং বিয়ে হতে আর খুব বেশি দেরি হলো না। এদিকে হয়েছে কি, গণেশের বিয়ের কিছুদিন পরে কার্তিক তো প্রাণপণে পৃথিবীর চারিদিক ছুটে এসে হাঁপাতে হাঁপাতে কৈলাসে উপস্থিত হয়েছেন। আর অমনি কোত্থেকে নারদ মুনি এসে তাহাকে বলছেন, দেখিলে তো ইহাদের কাজ, তোমাকে ফাঁকি দিয়া তোমার পিতা মাতা পৃথিবী প্রদক্ষিণ করিতে পাঠাইলেন, আর সেই অবসরে গণেশের বিবাহ দিলেন। শাস্ত্রে বলে, এমন মা বাপের মুখ দেখিতে নাই। এখন তোমার যেমন ভালো মনে হয় করো। এই বলে যেই নারদ বিদায় হলেন, অমনি কার্তিকও শিব আর পার্বতীকে প্রণাম করিয়া রাগের ভরে ক্রৌঞ্চ পর্বতে চলে গেলেন। শিব আর পার্বতী ব্যস্ত হয়ে বললেন, কোথায় যাইতেছ বাছা? তোমার যে বিবাহ ঠিক করিয়াছি। কার্তিক কি তাহাতে থামেন? তিনি বলিলেন, না, আমি এখানে আর থাকিব না। আপনারা আমাকে ফাঁকি দিয়াছেন, সুতরাং কার্তিকের আর বিয়ে হলো না। এই জন্যই তার আর এক নাম হয়েছে কুমার। এতে শিব আর পার্বতীর মনে যে খুব কষ্ট হলো সে তোমরা সবাই বুঝতেই পারছো। তারা কার্তিককে ফেরাতে না পেরে নিজেরাই সেই ক্রৌঞ্চ পর্বতে গিয়ে বাস করতে লাগলেন। কিন্তু কার্তিকের বড়ই রাগ হয়েছে, তাই তিনি তার বাবা মাকে আসতে দেখেই ক্রৌঞ্চ পর্বতে আর থাকিতে চাইলেন না। দেবতারা অনেক বলে কয়ে সেখান থেকে 12 ক্রোশের মধ্যে তাকে থাকতে রাজি না করালে কি জানি তিনি কোথায় যে চলে যেতেন। শুনলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পুরাণের গল্প থেকে গণেশের বিবাহ। আমরা ফিরব পরের এপিসোডে। আর বলতে ভুলবেন না, এই সাধু থেকে চলিতে রূপান্তর আপনাদের কেমন লাগছে। অবশ্যই আবারও বলছি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যথেষ্ট যত্ন সহকারে তৎকালীন সময় অনুসারে এই গল্পগুলিকে মনোগ্রাহী করে তোলার জন্য সাধু ভাষার ব্যবহার করেছিলেন। কিন্তু বর্তমান প্রজন্মের যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা সাধু ভাষা সেভাবে কোনোদিন পড়েও নি, জানেও না। চলিত ভাষাতে যদি তাদের কাছে এগুলো আমরা তুলে ধরতে পারি, মেলে ধরতে পারি, তাহলে তারা হয়তো অনেকটাই উপকৃত হবে এবং এই ধরনের গল্পের দিকে তাদের আগ্রহ বাড়বে। ধন্যবাদ, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমরা ফিরব পরের গল্পে। গল্পের নাম অগস্ত্য। চলছে পুরাণের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। আপনারা রয়েছেন পডকাস্ট আর্য স্টোরিজে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।